আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়গুলো হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এবং বর্তমান বাংলাদেশ এই বিষয়ে। তো এখানে আমি একটা আ বেশ আ আ কনফিউশন দেখতে পাই মানুষের মধ্যে এবং আমার নিজের মধ্যেও যে আসলে আমরা ইনাদেরকে কিভাবে মূল্যায়ন করব, কিভাবে উনাদেরকে আসলে ওনাদের অবদানকে স্মরণ করব ইত্যাদি এবং ওনাদেরকে কিভাবে আমরা গ্রহণ করব। তো আমি এই ৩-৪ প্রসঙ্গেই যদি কথা বলতে চাই, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং বর্তমান বাংলাদেশ এবং এ ব্যাপারে আমি আমার পার্সোনাল ভিউটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে আমি বলব যে শেখ মুজিবুর রহমানকে দিয়ে যদি আমরা শুরু করি, তো এখানে আসলে ২ টা ডিফারেন্ট ঘটনাকে আমরা এক করে ফেলি এবং যার ফলে এই কনফিউশনটা তৈরি হয় এবং আমাদের মধ্যে বিভেদটাও একটা অন্যতম কারণ হচ্ছে এই ২ টা ঘটনাকে এক করে ফেলার জন্য। ঘটনা নাম্বার ১ হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ঘটনা নাম্বার ২ হচ্ছে শেখ মুজিবুর রহমান একজন নেতা হিসাবে। তো আমি যেটা পার্সোনালি মনে করি এই দুটো আসলে স্লাইটলি ডিফারেন্ট। হয়তোবা এদের মধ্যে ওভারল্যাপ আছে, এদের মধ্যে আ কিছুটা আ সংমিশ্রণ আছে, কিন্তু দুটো ঘটনা আলাদা। মুক্তিযুদ্ধর ইতিহাস যখন আমরা চিন্তা করব, তো সেখানে শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, সেটা আমাদেরকে আহ, যেভাবে যথার্থভাবে চিন্তা করা উচিত সেভাবেই করতে হবে। তিনি একজন লিডিং পলিটিক্যাল লিডার ছিলেন সেই সময়ে এবং তার নেতৃত্ব সেই সময় আওয়ামী লীগ তার নেতৃত্বে ছিল। তিনি বাংলাদেশ তথাকথিত পূর্ব পাকিস্তানের ব্যাপক জনপ্রিয়তা এবং ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। তো সেই ঘটনাটা তো আর মিথ্যা কথা না, সেটা সত্য কথা। এবং সেই সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস যখন চিন্তা করব, সেই সাথে সেই সময়ে অন্যান্য যারা নেতা ছিলেন, আম, মৌলানা ভাসানী, ওসমানী, জেনারেল ওসমানী, মেজর জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজউদ্দিন এবং আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আপামর জনতা যারা কিনা এই যুদ্ধে সরাসরিভাবে অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, সে মহান মুক্তিযুদ্ধ, সেইটা একটা ইতিহাস। এবং এইখানে আসলে ইতিহাস বিকৃত করার কোনো সুযোগ নাই। এখানে আমরা যখন একইভাবে বলবো না যে একক নেতৃত্ব এবং সমস্ত কৃতিত্ব একজনের, মুজিবুর রহমানের, সেইভাবে আবার একই সাথে এটাও বলতে পারি না যে মুজিবুর রহমানের ওখানে লিডিং রোল ছিল না, সেটা ছিল। এবং সেই সাথে আম, এটাও আমরা বলতে পারি না যে ভারতীয় কোনো সহযোগিতা সমর্থন আমরা পাই নাই, আমরা পেয়েছিলাম। সেটার কারণ হয়তো সেই ভারতের নিজেদের স্বার্থ এবং তারা তাদের ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজিক কৌশলের অংশ হিসেবে এটা করেছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই জন্য কোনো সারা জীবন কৃতজ্ঞ থাকারও কোনো প্রয়োজনীয়তা নাই। একটা দেশের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকে না। এটা সবসময় বর্তমানের পরিপ্রেক্ষিতে সম্পর্ককে বিচার করা হবে। আমাদের স্বার্থ যদি তারা সংরক্ষণ করে, তাদের স্বার্থ আমরা সংরক্ষণ করি, এখানে একটা উইন উইন সিচুয়েশন থাকে, বন্ধুত্বটা এখনও থাকার কথা। আর যদি সেটা না হয়, বন্ধুত্ব থাকবে না। অতীতে যাদের সাথে খুব খারাপ সম্পর্ক ছিল তাদের সাথে আবার ভালো বন্ধুত্ব হয়ে যায়। জাপানে ইউনাইটেড স্টেটস দুটা থার্ড 6 অগস্ট অ্যান্ড 9 অগস্ট 1945, যদি আমি ভুল না করে থাকি, দুটো পারমাণবিক বোমা ফেলে, যেটা ইতিহাসে একমাত্র পারমাণবিক বোমা আক্রমণের ঘটনা। কিন্তু তারপরেও আজকে জাপান এবং ইউনাইটেড স্টেটস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যালাইজ। সো এটা হতে পারে। সুতরাং সবসময় বর্তমানের পরিপ্রেক্ষিতে চিন্তা করা হয়। তো এইটা হলো একটা অ্যানালিসিস যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেখানে শেখ মুজিবুর রহমানের অবদান। আরেকটা আরেকটা সম্পূর্ণ ভিন্ন অ্যানালিসিস হচ্ছে মুজিব অ্যাজ এ লিডার। এবং সেই অ্যানালিসিসটা যখন করব, তখন মুজিবকে শুধুমাত্র ওই মুক্তিযুদ্ধের কনফাইন্ড করে ফেললে, সীমাবদ্ধ করে ফেললে হবে না। মুক্তিযুদ্ধের আগে মুজিব কেমন ছিল, মুক্তিযুদ্ধের সময়ে মুজিব কেমন ছিল, তার ভূমিকা কী ছিল, যুদ্ধে তিনি কতটুকু অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে ৭২ থেকে ৭৫ পর্যন্ত তিনি যতদিন জীবিত ছিলেন কী রাজনীতি তার ছিল, সব কিছু নিয়ে মুজিব অ্যাজ এ লিডার, এই অ্যানালিসিসটা হওয়া উচিত।
যেমন ৭২-এর পরে উনি যখন দেশের প্রধান হলেন, সরকার প্রধান হলেন, তারপরে সেখানে যে গুম খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হলো, সিরাজ শিকদার মারা যাওয়ার পরে সংসদে যখন উনি বললেন কোথায় আজ সেই সিরাজ শিকদার, তারপরে যখন জাসদ রব তারা যখন আন্দোলন করতো তখন যখন উনি বললেন যে নাক টিপলে দুধ বেরোয় এখনও, আমার সাথে লাগতে আসে লাল ঘোড়া দাবরাম্য, তারপরে যখন দুর্ভিক্ষটা হলো এবং সেই দুর্ভিক্ষের সময় যখন শেখ কামাল এরকম জাঁকজমকের সাথে বিয়ে করলো, যখন ব্যাংক ডাকাতি হতে থাকলো, লুটতরাজ হতে থাকলো, রক্ষী বাহিনীর অত্যাচার চলতে থাকলো, মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষিত থাকলো না, অকাতরে মানুষ মারা গেল না খেয়ে, এবং শেষ পর্যন্ত বাকশাল কায়েম হলো, সংবিধান ৭২-এর সংবিধান পরিবর্তন করে এক এক দল, এক নেতা, এক দেশ, বাকশাল কায়েম হলো। সেইগুলোকে তো আর ভুলে যাওয়ার কোনো উপায়ও নাই, সেইগুলোকেও মনে রাখতে হবে। মুজিব অ্যাজ এ লিডারকে আমরা যখন চিন্তা করব যে মুজিবকে আমাদের নেতা কি না, তখন তো মুজিবের পুরো জীবন প্রবাহ এবং তার রাজনৈতিক দর্শন সব কিছু চলে আসবে। তো সেটা একটা অ্যানালিসিস, এবং মুক্তিযুদ্ধ ইতিহাস সেটা আরেকটা অ্যানালিসিস। সো এই দুটোকে আসলে মিলায় ফেললে, একটার জন্য আরেকটাকে ইম্প্যাক্ট করলে কোনোভাবেই যে মুক্তিযুদ্ধে মুজিবের যে ভূমিকা ছিল তার জন্য আমরা এখন মুজিব যাই করুক না কেন আমরা বলবো যে উনি একজন অবিসংবাদিত নেতা, সেটা যেমন ঠিক না। আবার মুজিব একজন অজনপ্রিয় নেতা হিসেবে যখন উনি ওনার টেনিওর শেষ করলেন যেভাবেই হোক, তো সেইটাকেও আমরা ভুলে যেতে পারি না যে শুধুমাত্র মুক্তিযুদ্ধে ওনার ভূমিকা কী ছিল তার উপর ভিত্তি করে। এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জিয়াউর রহমান। এখানেও আমি একটা কনফিউশন দেখতে পাচ্ছি এখন, যে অনেকে আমরা যারা জিয়াউর রহমানকে পছন্দ করি এবং জিয়াউর রহমানের রাজনীতি, তার যে আদর্শগত যে অবস্থান, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি না সব আমাদের বাংলাদেশের ভূখণ্ডে যারা আছে সবাইকে ইনক্লুসিভ যে রাজনীতি, বাংলাদেশের একটা যে ন্যাশনালিস্টিক একটা অ্যাপ্রোচ, এবং যে প্যাট্রিয়টিজম, যে ওনার যে উইজডম, ইন্টারন্যাশনাল পলিটিক্সে বাংলাদেশকে যে জায়গায় উনি নিয়ে গিয়েছিলেন, পার্টিকুলারলি যেমন উনি ওই সময় ওআইসির ভাইস চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের মতো একটা দেশ ওআইসির সাথে এমনভাবে ঘনিষ্ঠভাবে জড়িত হলো এবং এত প্রভাবশালী হলো যে উনি ওআইসির ভাইস চেয়ারম্যান পর্যন্ত নির্বাচিত হলেন। ওই সময় চেয়ারম্যান সৌদি আরবের বাদশাহ ছিলেন, এবং ওইটা মনে হয় সেই সময় একটা ডিফ্যাক্টো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সৌদি আরবের বাদশাহ সে ওআইসি চেয়ারম্যান হবে। তো ওআইসি ভাইস চেয়ারম্যান ছিলেন, খুবই ইনফ্লুয়েন্সিয়াল ভাইস চেয়ারম্যান ছিলেন উনি। ইরান ইরাক যুদ্ধ বন্ধের কমিটির চেয়ারম্যান ছিলেন উনি। সার্কের স্বপ্নদ্রষ্টা, সার্ক প্রতিষ্ঠা করছেন। আন্তর্জাতিক রাজনীতিতে ওনার যে উইজডম সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওনার সেই ৩.৫ বছর ৪ বছরের রাজনৈতিক জীবনে, ক্যারিয়ারে, এবং তারপরে সেই সময় বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল। ৫ জন স্থায়ী সদস্য বাদে যে ১০ জন সদস্য নির্বাচিত হয় সেখানে বাংলাদেশ নির্বাচিত হয়েছিল, এবং তারা তখন জাপানকে পরাজিত করে আসলে ভোটে নির্বাচিত হয়েছিল। সো এটা আসলে বেশ একটা স্ট্রং পলিটিক্যাল উইজডম উনি দেখাচ্ছিলেন। তাছাড়া আভ্যন্তরীণ রাজনীতিতে গণতন্ত্র ফিরে আনা, বাকশাল পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা, বাংলাদেশে যে জাতীয়তাবাদ, একটা প্যাট্রিয়টিজম তৈরি করা, আন্তর্জাতিক রাজনীতি এবং আভ্যন্তরীণ রাজনীতিতে ওনার যে জনপ্রিয়তা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, আমি বা আপনি পছন্দ করি বা না করি। তো কনফিউশনটা কোথায়? কনফিউশন হচ্ছে জিয়াউর রহমান এবং বর্তমান বিএনপি। বর্তমান বিএনপি, জিয়াউর রহমানকে আমরা পছন্দ করলে বর্তমান বিএনপিকেও যে পছন্দ করতেই হবে, এই কনফিউশনটার সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ জিয়াউর রহমানের যে পলিটিক্যাল উইজডম এবং ভিউজ, সেটা যদি বর্তমান বিএনপি ধারণ না করে, বিএনপির বর্তমান যে লিডারশিপটা আছে ধারণ না করে, তাহলে সেটার সাথে তো আসলে সাংঘর্ষিক। সেটা জিয়াউর রহমানকে পছন্দ করে, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করছিলেন বলেই এই বর্তমান বিএনপি যাই করুক না কেন আমরা এটাকে সমর্থন করব, সেটা সমর্থনযোগ্য না আমার কাছে মনে হয় আর কি। আমি আমার পার্সোনাল ভিউটা শেয়ার করছি। আর ৩ নম্বর যেটা আমি বলতে চাচ্ছিলাম, বর্তমান বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় আসলে রাজনীতি এটা পরিবর্তনশীল, এবং আমি কাকে সাপোর্ট করব, কোন দলকে সাপোর্ট করব, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী নাকি নতুন কোনো রাজনৈতিক দল, এটা নির্ভর করে আমার ওই মুহূর্তে ওই রাজনৈতিক দলটা যেটাকে আমি সমর্থন করতেছি সেটা আমার দেশের স্বার্থের জন্য কী ধরনের স্ট্র্যাটেজি, কী ধরনের পলিসি, কী ধরনের কৌশল অবলম্বন করছে, কী ধরনের
পরিকল্পনা প্ল্যানিং তারা করছে এবং সেই প্ল্যানিংটা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমার দেশের মানুষের জন্য, তার উপর নির্ভর করবে আমি আসলে কোন দলকে সমর্থন করব। তো আমি বিএনপির যদি আমি জিয়াউর রহমানকে বাদ দিই এবং খালেদা জিয়াকেও বাদ দেই, খালেদা জিয়াও প্রতিও আমাদের এই এই আম, বিশ্বাসটা ছিল যে উনি বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু করবেন না, এবং আমার জানা মতে উনি করেন নাই। বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে উনি কিছু করবেন না, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উনি আপোষহীন থাকবেন। এইটা যেমন আমি একটা উদাহরণ দেই, আমি কয়েকদিন আগে দেখলাম যে সেনাবাহিনী প্রধান খালেদা জিয়ার সাথে দেখা করছেন। এটা নিয়ে বিভিন্ন গুঞ্জন যে খালেদা জিয়াকে কি ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে, ওনাকে কি পার্সিউ করার চেষ্টা করা হচ্ছে। এখানে বিক্রম মিশ্রি কেন সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করলেন, আর দেখা করার পরে সেনাবাহিনী প্রধানের কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে, তাহলে এটা কি ভারতের প্রভাব কিনা, খালেদা জিয়াকে কনভিন্স করা ভারতপন্থী করার চেষ্টা কিনা। তো দেখেন, এটা যখন আমি একটা শেয়ার করি আমার পার্সোনাল ভিউ, যখন আমি এটা শুনলাম এই ধরনের সম্ভাবনাগুলো, আমার মনে হচ্ছে না খালেদা জিয়াকে এটা করা সম্ভব না। খালেদা জিয়াকে পার্সু করে কনভিন্স করে বাংলাদেশ বিরোধী কোনো কিছু ওনাকে দিয়ে করানো সম্ভব না। এই কনফিডেন্স লেভেলটা কি আমাদের মির্জা ফখরুলের উপর আছে কিনা, এই কনফিডেন্স লেভেলটা কি আমাদের মির্জা আব্বাসের উপর আছে কিনা, রিজভির উপর আছে কিনা, বা অন্য কারোর উপর আছে কিনা, যে কনফিডেন্সটা আমাদের জিয়ার উপরে ছিল। তো সেইটার পরিপ্রেক্ষিতে আমি মনে করতেছি, আমি পার্সোনালি মনে করতেছি যে বিএনপির আসলে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। তাদের বর্তমান অবস্থান অত্যন্ত অসঙ্গতিপূর্ণ, তারা অত্যন্ত দুর্নীতিপরায়ণ ছিল। এই লোকগুলো তো জিয়াউর রহমানের সময়ও, জিয়াউর রহমান শেষের দিকে একদম শেষ মারা যাওয়ার হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে একটা প্ল্যান করছিলেন যে উনি একটা শুদ্ধি অভিযান চালাবেন দলের মধ্যে করাপশন বিরোধী। উনি তো পার্সোনালি খুবই অনেস্ট ছিলেন, এটা তো আমরা জানি যে ওনার বিরুদ্ধে কোনো করাপশনের অভিযোগ তো কারো কোনো দিক থেকে কখনো নাই, পার্সোনাল করাপশনের। তো ইভেন ওনার বিরোধীরাও সেই অভিযোগ তো করে না। তো সেইটা কি একইভাবে প্রযোজ্য কি না বিএনপির অন্যান্য মন্ত্রী যারা ছিল, লিডার যারা ছিল, তো তারা কি একই রকমভাবে অনেস্ট ছিল কি না? হয়তো করাপশনের মাত্রাগত পার্থক্য আছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, কিন্তু আসলে খুব বেশি পার্থক্য আছে কি না। তো বর্তমান পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের যেটাই প্যাট্রিয়টিক যে শক্তি পাওয়ার তৈরি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সেইটা যদি কোনো একটা নতুন রাজনৈতিক দলও হয় বা পুরনো রাজনৈতিক দলও হয়, আমাদের সেটার প্রতি সব সমর্থন থাকা উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত। আলটিমেটলি আমাদের কাছে আমাদের দেশটাই সবচেয়ে বড়। ধন্যবাদ।